সে আজকে বিশাল একটা বিবৃতি দিছে যে আমার ভাইকে হত্যাকারী যে সে এর প্রধান বাংলাদেশে তাকে গ্রেপ্তার করা হোক। এবং খলিল্লাহ কইতেছে যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে হবে, মানে শেখ হাসিনা এমনি হইতে পারবে না, ওকে বন্দী হিসেবে। এখন আমারও দাবি আজকে এদের সবার সাথে যে এর এই প্রধান সহ বাকি যে 4 জন আছে এদের বন্দী করো, আর্মি ক্যাম্পে নিয়ে যায় টর্চার করো, বলে এখন বন্দী বিনিময় হবে। একদিকে শেখ হাসিনা আসবে, একদিকে হিন্দি ছবিতে দেখেন না, এদিক থেকে যায় ওদিক থেকে আসে। এইভাবে কইরা যদি করে তাহলে আজকে আমি তারেক ভাইয়াকে সেলুট দিব, এর কোনো বিকল্প নাই। আমি মনে করি আজকে আমি তারেক ভাইয়ার পক্ষে, হাদির ভাইয়ের পক্ষে, এদের পক্ষে যে এদের গ্রেপ্তার করো। ওই বঙ্গু মৌলানারা কোথায়? প্রতিদিন ঢাকা না দিল্লি তালিবান সব ছিঁড়ে ফেলাইতেছে। এর প্রধান আজকে বাংলাদেশে কই বাইতুল মোকাররমে একটা মিছিল হয় না কেন? আজকে কেন আপনার 200-400 গাড়ি ঘোড়া পোড়ায় না? ওনারা কই গেছে? এরপরও কি বুঝেন না আসলে খেলাটা কি চলছে, কোন লেভেলে খেলা চলতেছে? ওই যে ফরিদ ভাই কেছে না, সব করবো কিন্তু খাইতে হইলে ভারতের লাগবে, এইটাই হচ্ছে মূল কাহিনী। এখন ভারত যে কি চাল দিছে, তাদের এর প্রধান এখানে চলে আসছে, সবাই লাইন ধরে দাঁড়াই গেছে যে স্যার আপনার সাথে দেখা করতে চাই। কারণটা কি? পাবলিক কইতেছে এনএসআই ডিজিএফআই দাওয়াত দিছে। আমার তো মনে হচ্ছে তারেক জিয়া নিজেই দাওয়াত দিছে, স্যার আপনারা আসেন, আমাদের কম কেমনে সেনাবাহিনীর থেকে মৌলবাদী দৌড়ামো, কিভাবে মৌলবাদীদের যে ট্রেনিং সেন্টার বা আমেরিকার তৈরি সেফ সেন্টার গুলোতে আমরা আক্রমণ চালাবো, এটা আপনারা বলেন। কারণ এখন দেখেন না, ওই যে আরেকটা ইন্দুর একটা লাফালাফি শুরু করছে, এটার নাম জানি কি ভুলে গেছি, ওই যে দাঁড়িয়ালা যেটা লিভ টুগেদার করে আর কি ফরিদা ম্যাডামের সাথে, হে বেটাও কয় এখন সব আমেরিকান সেফ হাউস। যত আয়নাঘর দেখছেন এতদিন, এগুলো সব কিন্তু আসলে আমেরিকান সেফ হাউস ছিল। এই আমার বাসার মতন এত বড় বড় এক একটা রুম, এই রুমের ভিতরে নতুন নতুন দেওয়াল করছে 6টা, ওইরা কয় এগুলো সব আয়নাঘর ছিল, কিন্তু এগুলোই ছিল আসলে সেফ হাউস। ট্রেনিং দেওয়া হয়েছে পোলাপাইন্ডে জঙ্গিদেরকে। সব মিলে কি আপনার আর বুঝার বাকি আছে কেন ওনারা এত তাড়াতাড়ি কেন? এটার মূল হচ্ছে যে শেখ হাসিনা ফিরবে, কিভাবে ফিরবে সেটা না, শেখ হাসিনা আসার পর এই দেশ কি নিরাপত্তা দিবে, এই দেশে শেখ হাসিনা পাড়া দেওয়ার আগে তোমরা সমস্ত মামলাগুলো উজ্জ্ব করবা কিনা। জাতিসংঘ এখন বলতেছে যে আমরা সাক্ষী হইতে রাজি নাই, সাক্ষী সমিতি পাইতেছে না শেখ হাসিনার মামলা, গলায় পাউরুটি আটকে মরছে, এইটাও নাকি মামলা হয়েছিল, এখন উজ্জ্ব করতে বাধ্য হয়েছে। আর কি তোমরা এইসব মামলার আর কোন কোন অবদানকে অস্বীকার করো? তারেক জিয়া গেছে চিটং এ, সবচেয়ে মজাটা চিটং এ, সেইখানে ওনাদের কমিটি মিলে পুরো চিটং এ 700 জন আছে লিডার, তার মধ্যে নাকি 300 লোকের সাথে কথা বলছে। সে 300 লোকের মধ্যে আবার 30 জন আছে যারা নাকি অতীতে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি, এরা সবাই ভিজিটিং কার্ড পায়, তারা পায় না। এখন তারেক জি আবার আজকে ঘোষণা দিছে যে 10,000 লোকের চাকরিচ্যুত করা হয়েছে ইসলামী ব্যাংক থেকে, এটা অমানবিক করা হয়েছে। হঠাৎ জামাতের উপর ক্ষেপলো কেন? ইসলামী ব্যাংক কেন? এটা 10,000 লোক তো ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়ে গেছে, তারেক জি হঠাৎ এটা বললো কেন? মৌলবাদীরা আজকে কেন মুখে কুলুপাইটা রাখছে, এগুলি কি আর আপনাদের বিস্তারিত বুঝাইতে হবে? দেখতে থাকেন সামনে। রাশেদ হায়দার ভাই, আমাদের প্রাইম মিনিস্টার তো হেফাজতে ইসলামের আমিরের সাথেও চিটাগাংয়ে দেখা করেছে। না না, হেফাজতে ইসলামের আমিরের সাথে চিটংয়ে দেখা করছে। ঘটনা হচ্ছে যে আমি এইটার জন্য আসলে আমি দুঃখ প্রকাশ করি। এটা হচ্ছে যে মানুষ তখন নাকি ওই যে হজে যায় পাপ মোচন করতে, 5 ওয়াক্ত নামাজ শুরু করে, তওবা করে না, তো ওনার অবস্থা এটা, উনি হেফাজতের আমিরের লগে দেখা করবে না? কারণ এই যে আমেরিকা বলতেছে, এই যে ভারতের এতগুলো সিপাহসাল আইলো, এর চিপ আইতেছে, হেফাজতের আমিরের কাছে দোয়া চাইছে যে হুজুর আপনি দোয়া করেন, আপনি তো দেওবন্দের বড় হুজুর, আপনার দোয়া মনে হয় লাগিয়া যাইতে পারে, আপনার সাথে আমাদের ভাব ভালো, তওবা করে নিতেছে। আর ওখানে তো বলে সুন্নি যারা আছে, যে সুন্নিদের নাকি ওটা আখড়া চিটং, তো সুন্নিরা কোথায় এখন বুঝি না, সুন্নিদের দামও নাই। এগুলো আপনি দেখতে থাকেন, এসব জঙ্গিদের কাজ কাহিনী দেখতে থাকেন। হেফাজতের আমিরের সাথে দেখা করা, ওই মাদ্রাসায় কয় হাজার পোলা পাইন আছে যে উনি আমিরের লগে দেখা করতে যাবে। এগুলো সব দেখেন, কে কোন দিকে ডুবায়, কে কি করে একটু দেখেন। আর আপনার দর্শকদেরকে বলি বা আপনার মাধ্যমে বলি, আমাদের যে শিলং সালাউদ্দিন, উনি তো এখন এদের গ্রেপ্তার করেছে, উনি গুম ছিলেন না ভারতে নাকি। আমি শুধু একটা কথাই বলবো যে এর চিফকে এক্ষুনি অ্যারেস্ট করা হোক, সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া ব্যাপক ধোলাই করা হোক, তার সমস্ত গুম তো উনি করছিলেন। ওই সাহসটা যদি দেখায় আর কি এই বঙ্গু মোমেনরা, এটা দেখানো মনে হয় ভালো।
আমি জানি না আপনার কি মতামত, বা আমার ফরিদ ভাই কি মতামত দেয় সেটা দেখার আমার আশা রইল। যদি ফরিদ ভাই বলে সব বৈঠক হয়েছে শেখ হাসিনা আসলে নিরাপত্তার কি হবে সেই বিষয়, এবং বৈঠক হয়েছে শেখ হাসিনা আসার আগেই সমস্ত মামলাগুলো তুলতে হবে। ওইসব চায় না, কি বলে আপনার যে বিনিময় না, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করবে এবং ভারতের দাবি যেই বিমানে নিয়ে গেছো ওই রকম বিমান পাঠাবা, সসম্মানে ওনাকে আনবা। এইটাই ছিল ভারতের কথা, যে সসম্মানে আনবা। আর এই যে পোংটামি বন্ধ করো, আমেরিকার আমরা এক, সবাই এক, পাইকা ধরে দৌড়াও, এটাই হচ্ছে মূল কাহিনী। এখন আমি ফরিদ ভাইকে জানতে চাই যে ফরিদ ভাই ওই রয়ের চিফকে অ্যারেস্ট করা হবে কিনা। আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম 9 আগস্ট বিকেলে ঢাকা এসেছেন ভারতীয় 4 গোয়েন্দা কর্মকর্তা। 10 আগস্ট বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বাংলাদেশে বহুল পরিচিত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান ঢাকায় এসেছেন। সূত্রগুলো বলছে একদিনের সফরে ঢাকা এসে ভারতীয় এই গোয়েন্দা কর্মকর্তারা বেশ কিছু হাই প্রোফাইল বৈঠক করেছেন। শুধু হাই প্রোফাইল বৈঠকই নয়, ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ যারা প্রথম খবরটি ব্রেক করেছিল তারা ভারতীয় গোয়েন্দাদের ঢাকার বৈঠক নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য দিয়েছেন। নর্থ ইস্ট নিউজ বলছে সফরে আসা 4 জনের মধ্যে 2 জন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা 10 আগস্ট ঢাকায় সচিবালয়ে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। যদিও ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের বাংলাদেশ সফর এবং তাদের বৈঠক কিংবা ঢাকার তৎপরতা নিয়ে ভারত কিংবা বাংলাদেশ কোনো পক্ষ থেকে কিছুই বলা হয়নি। আবার গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হচ্ছে তা উড়িয়েও দেওয়া হয়নি। নর্থ ইস্ট নিউজের খবরে দাবি করা হয়েছে শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা তার ফেরার পর নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলতে ভারতীয় কর্মকর্তারা ঢাকায় এসেছেন। ভারতীয় গোয়েন্দাদের সাথে বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। 5 আগস্ট শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর দুই দেশের সম্পর্কের মধ্যে যে উত্তেজনার পারদ বেড়েছে সেটি কমানোর জন্য তারেক রহমান ও দীনেশ ত্রিবেদীর মধ্যকার এই বৈঠকটির দিকে কূটনৈতিক ও রাজনৈতিক মহলের অনেকের চোখ ছিল। তারেক রহমান শেষ পর্যন্ত দিল্লিতে যাচ্ছেন কিনা বৈঠক শেষে দীনেশ ত্রিবেদীর বিষয়টি খোলাসা না করলেও সবকিছু যে ঠিক হয়ে যাবে সে ব্যাপারে তিনি কনফিডেন্ট বলে দাবি করেছেন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা যে ঢাকায় এসেছেন সেই খবর প্রথম প্রকাশ করেছিল দেশটির সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ। 10 আগস্ট বাংলাদেশের সংবাদ মাধ্যম বিডি নিউজ 24 এবং এশিয়া পোস্টের খবরে বলা হয়েছে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহি গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রধান পরাগ জৈন। পরাগ জৈন রয়ের সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন আশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। যদিও ভারতীয় প্রতিনিধি দলের এ সফর নিয়ে বাংলাদেশ বা ভারত কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে নর্থ ইস্ট নিউজের 10 আগস্টের খবরে বোমা ফাটানোর তথ্য দেওয়া হয়েছে। নর্থ ইস্ট নিউজ বলছে ভারতের গোয়েন্দাদের এই প্রতিনিধি দলটি 10 আগস্ট সন্ধ্যায় ফিরে যাবেন। তার আগে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক তারা করেছেন বলে সংবাদ মাধ্যমটির খবরে দাবি করা হয়েছে। বলা হয়েছে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের এই 4 সদস্যের দলটি মূলত বাংলাদেশে এসেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। যে 4 জন এসেছেন তাদের মধ্যে 2 জন সিনিয়র কর্মকর্তা 10 আগস্ট সকালে সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। আবার এরপর তারেক রহমানের সাথে পূর্ব নির্ধারিত বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ সচিবালয় নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সাথে 3 সদস্যের একটি দল সাক্ষাৎ করেছিলেন। তবে সূত্রটি অতিথিদের পরিচয় প্রকাশ করেনি। নর্থ ইস্ট নিউজের খবরে আরো বলা হয়েছে বাংলাদেশে পৌঁছানোর পরপরই ঢাকার গুলশান পাড়ার একটি হোটেলে ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের হাই অফিসিয়ালদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ছিলেন ভারতীয় 2 কর্মকর্তা। নর্থ ইস্ট নিউজ যে খবর দিচ্ছে তার মূল কথা হলো শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে কথা বলতে ভারতের সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় জটিকা সফরে এসেছেন। প্রশ্ন হলো শেখ হাসিনার দিল্লিতে 5 আগস্টের সংবাদ সম্মেলনের পর যেখানে বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলো বলছে ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনার পারদ তুঙ্গে, সেখানে সেই একই ইস্যুতে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক পর্যায়ের ব্যক্তি ঢাকায় না এসে কেন গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় আসলেন?
সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, শেখ হাসিনার ঢাকায় ফেরার বিষয়টি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটি হলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে একটি। নর্থ ইস্ট নিউজের খবরে এই বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে। এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশের ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লি সফর করেছিলেন। এই সফরটি দুই দেশের মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা সহযোগিতা পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। তখন ভারতের সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রমনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। সংশ্লিষ্ট মহলগুলো বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 10 জুলাই থেকে যতগুলো সাক্ষাৎকার দিয়েছেন সবগুলোতে বলেছেন তিনি বাংলাদেশে ফিরে কোর্টে গিয়ে আত্মসমর্পণ করতে চান এবং আইনি লড়াই লড়তে চান। এমনকি তাকে মেরে ফেলা হতে পারে কিংবা গ্রেপ্তার করা হতে পারে এমন আশঙ্কা সত্ত্বেও তিনি দেশে ফেরার কথা বলেছেন। সেক্ষেত্রে দেশে ফেরার পর তার নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় সুরা হতে হবে। একটি হলো শেখ হাসিনা কিভাবে বা কোন স্ট্যাটাসে ফিরবেন, মানে তার কি প্রত্যর্পণ হবে নাকি তিনি প্রত্যাবর্তন করবেন। আর 2 নম্বর হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি যাচ্ছেন কিনা। এই 2 রহস্যের জট খুলছে কিনা তার জন্য ঢাকায় সংশ্লিষ্টদের চোখ ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের দিকে। সোমবার সকালে সেই বৈঠকটি হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে ভারতীয় হাই কমিশনার সাংবাদিকদের বলেছেন, খুব ভালো আলোচনা হয়েছে, তার কাছে সবই ইতিবাচক মনে হয়েছে। যদিও তারেক রহমান 12 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন কিনা তার সরাসরি কোনো উত্তর দেননি ভারতের সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদী। বলেছেন, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লুকিং ফরওয়ার্ড এবং ইতিবাচক হিসেবে দেখছেন। 2 নেতা একসঙ্গে বসে আলোচনা হলে সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ভারত বাংলাদেশের মধ্যকার আলোচনা কেমন হতে যাচ্ছে সে সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিয়েছেন দীনেশ ত্রিবেদী। বলেছেন, ভালো সম্পর্ক হলো উইন উইন সিচুয়েশন। 2 দেশের মধ্যে যা হিস্ট্রিক্যাল সম্পর্ক আছে ওটা তো আপনি বদলাতে পারবেন না, নেইবারহুড তো বদলাতে পারবেন না। সেজন্য দেশ দুটি বর্ডার শেয়ার করে না, বরং স্বপ্ন শেয়ার করে বলে দাবি করেছেন তিনি। দীনেশ ত্রিবেদী সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন। ভারতীয় হাই কমিশনার নিজে খুব কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী বলে দাবি করে বলেছেন, তার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। ইস্যুটা শর্ট আউট করতেই হবে দুদিক থেকে। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, বাংলাদেশ সরকার চায় শেখ হাসিনার প্রত্যর্পণ আর ভারত সরকার বলছে প্রত্যাবর্তন, মানে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে গিয়েছেন সেভাবে ফিরে আসবেন বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর বিমানে করে যখন গিয়েছিলেন তখন তিনি কোনো মামলার আসামি ছিলেন না। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, ঢাকার দাবি হলো সাবেক প্রধানমন্ত্রীকে একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ভারতের পুলিশ গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দিক। ভারত ও বাংলাদেশ সরকারের 2 পক্ষের এই প্রত্যর্পণ এবং প্রত্যাবর্তনের বিষয়টি আমরা আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম। সোমবার সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনার বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বাংলাদেশের পক্ষ থেকে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এছাড়া ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ করানোর ব্যাপারে ভারতকে বলা হয়েছে বলে জানান মন্ত্রী। এ বিষয়ে ভারত যেসব কাগজপত্র চেয়েছিল সেগুলো দেওয়া হয়েছে বলে জানান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়াল লিখেছে, শেখ হাসিনা ভারতের কাছে একজন অতিথি, তিনি পলাতক ব্যক্তি হিসেবে ভারতে যাননি। বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে দিল্লি পৌঁছে দিয়ে গিয়েছে। এমন একজন ব্যক্তিকে প্রত্যর্পণ চুক্তি মেনে হস্তান্তর সম্ভব নয়। নয়াদিল্লির তরফে সে কথা একাধিকবার বাংলাদেশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভারত এখন চাইছে শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়ায় বাংলাদেশ সরকার উচিত এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার। নয়াদিল্লি এই ব্যাপারে ঢাকার কাছে 3টি বিষয় প্রত্যাশা করে। 1, শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ট্রাভেল পাস ইস্যু করুক ঢাকা। 2, শেখ হাসিনার নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করা। 3, ফেরার পর শেখ হাসিনা যেন আদালতে ন্যায় বিচার পান তার নিশ্চয়তা। নর্থ ইস্ট নিউজ এবং দ্য ওয়াল দুটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশে যে ভারতীয় হাই প্রোফাইল গোয়েন্দা কর্মকর্তারা এসেছেন তারা দিল্লিতে ফিরে গিয়ে রাজনৈতিক নেতৃত্বকে গোটা বিষয়টি সম্পর্কে অবহিত করবেন। নর্থ ইস্ট নিউজ বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থার কারণে 4 সদস্যের একটি কর্মকর্তার দল ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। সংবাদ মাধ্যমটি খবরের একেবারে শেষ দিকে আরো একটি চমকপ্রদ তথ্য দিয়েছে। সেটি হলো, শেষ পর্যন্ত তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে পারেন এবং সেখান থেকে ফেরার পর শেখ হাসিনার ফেরার দিনক্ষণ আরো এগিয়ে আসতে পারে।
তবে নর্থ ইস্ট নিউজের শেষ দিকের এই তথ্যটি আমরা নিজস্ব সূত্রে স্বাধীনভাবে যাচাই করতে পারিনি। তার সত্ত্বেও কূটনৈতিক একটি সূত্র নিশ্চিত করেছে, দীনেশ ত্রিবেদীর সাথে তারেক রহমানের বৈঠকে 4টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে একটি বিষয় রাজনৈতিক, একটি পানি বন্টন সংক্রান্ত এবং আরেকটি বাণিজ্য ও জ্বালানি সংক্রান্ত। আর এসব ইস্যুর পরিণতি যে দিল্লি সফরে গিয়ে ঠেকবে সেটিও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে ঢাকায় সাংবাদিকরা প্রশ্ন রেখেছিলেন, ভারতের সঙ্গে কবে নাগাদ সম্পর্ক স্বাভাবিক হবে। ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে 2 দফা দাওয়াত দিয়েছেন, 1 দফা বিমস্টেকে আর 1 দফা দ্বিপক্ষীয়। আপনারা কি এই দাওয়াতের কোনোটা গ্রহণ করবেন? জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, প্রথম কথা হচ্ছে তিনি গণক নন, সুতরাং বলতে পারবেন না কবে নাগাদ সম্পর্ক স্বাভাবিক হবে। যার অর্থ হলো পররাষ্ট্রমন্ত্রী পরোক্ষভাবে হলেও স্বীকার করে নিলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিকঠাক নেই। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, 2 নম্বর বিষয় হলো প্রধানমন্ত্রীকে বিমস্টেকে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে চেয়ারপারসন অব বিমস্টেককে। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন, যা সরকার গঠনের দিন হস্তান্তর করা হয়েছিল। সেখানে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। সাংবাদিকরা আবার প্রশ্ন করেন, সোমবারের বৈঠকে ভারত সফরের বিষয়ে আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে কিনা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, না, তার এখনো এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত নেননি। সবশেষ 2 দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিবেশ প্রয়োজন সেই পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। যার অর্থ হলো বাংলাদেশের তারেক রহমানের বিদেশ সফরের সম্ভাবনা পুরোপুরি খারিজ করে দেননি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সরকারের মধ্যে এবং বিরোধী দলের মধ্যে রীতিমতো কাদা ছোড়াছুড়ি চরম পর্যায়ে পৌঁছে গেছে। পর্দার আড়ালে অনেক কিছু হচ্ছে, পর্দার সামনে অনেক কিছু হচ্ছে। গত 2 বছর যেভাবে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যেভাবে মনে করা হতো যে এই সরকারটা একটা ট্রানজিশনাল সরকার, দীর্ঘমেয়াদে এই সরকারটি থাকবে না, ফলে সেই সরকারের মধ্যে যে সকল মানুষ ধড়িবাজ ছিলেন তারা যত পারো আজকের দিনটিকে ব্যবহার করো এবং ইচ্ছে মতো মাল কামাও, সারা জীবন পায়ের উপর পা তুলে বসে বসে খাও, বিদেশে টাকা পাচার করো, সুইস ব্যাংক ভরে ফেলো। এই যে নীতি বা এই অপ্তবাক্য, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যেভাবে চলছিল, একটি নির্বাচিত সরকারের সময়টিতেও ঠিক একই অবস্থা চলছে, আরো জঘন্যভাবে। একটি সরকার নির্বাচিত হয়েছে 5 বছরের জন্য, তারা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, গণতন্ত্রের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো তারা উন্মুক্ত করে দেবে, গণতন্ত্রের যে সাউন্ডগুলো দরকার, শব্দগুলো দরকার, তাল লয় ছন্দ দরকার, সেই জিনিসগুলোকে বা গণতন্ত্রের যে প্রবাহগুলো দরকার সেই প্রবাহগুলো তারা সচল করবে। কিন্তু সেটা না করে সরকার যা কিছু করছে, প্রায় সবকিছুতে মনে হচ্ছে যে তারা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা তারা করছে না। যেমন ধরুন, স্থানীয় সরকারে যে সকল প্রশাসক তারা নিয়োগ করেছে, এটা তাদের দরকার ছিল না যদি তারা দীর্ঘমেয়াদে চিন্তা করবে যে আমরা নির্বাচন দেবো, নির্বাচনে জয়লাভ করব, যারা নির্বাচনে জয়লাভ করবে আমরা বা আমাদের প্রতিপক্ষ তারা নির্বাচিত হয়ে আসবে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে দলের বিভিন্ন যারা লোকজন রয়েছেন তাদেরকে প্রশাসক হিসেবে, জেলা প্রশাসক হিসেবে, পৌরসভার প্রশাসক হিসেবে, মানে বিভিন্ন জায়গাতে এরকম হাজার হাজার পদ পদবিতে বিভিন্ন কর্পোরেশন সরকারি অফিসগুলোতে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, চারিদিকে শুধু সি রব পড়ে যাচ্ছে। একে তো নীতিগতভাবে সরকারি কাজগুলো করতে পারে না। যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন, নির্বাচনে বিশ্বাস করেন, একটা নির্বাচিত সরকার কখনো একটি অনির্বাচিত মানুষকে প্রমোট করতে পারে না। এটা হলো প্রথম গণতন্ত্রের মৌলনীতি। সেই মৌলনীতিটা সরকার ভঙ্গ করেছে। দ্বিতীয় যে বিষয়গুলো আছে সেটা হলো সরকারের কতগুলো অলংকারিক পদ রয়েছে। সেই অলংকারিক পদ সাধারণত এগুলোকে মানে দলীয় যারা বিভিন্ন সময় সার্ভিস দিয়ে থাকে, দলের বিপদের সময় সাহায্য সহযোগিতা করে থাকে, তাদেরকে উপহার হিসেবে দেওয়া হয়। কিন্তু অতীতে আমরা যেগুলো দেখেছি, এই অলংকারিক পদগুলো সবসময় যোগ্য লোকের হাতে দেওয়া হতো। যেমন ধরুন, বাংলাদেশের কিংবদন্তির নাট্যকার, নাট্য অভিনেতা, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, মানে তার মতো এতটা জনপ্রিয়। আপনাদের দেখেন টেলিভিশনে মমতাজ উদ্দিন আহমেদের লেখা নাটক, তার অভিনয়, তার শিক্ষা জীবন এক অনন্য ব্যক্তিত্ব। তো এই মানুষটিকে আওয়ামী লীগ সরকার একটি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ফার্স্ট সেক্রেটারি সম্ভবত সিনিয়র সহকারী সচিব, মানে আমাদের ইউনো পদমর্যাদার একজন কর্মকর্তা। তো সেই হিসেবে
ওনার মতো একজন মানুষ যিনি প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত, প্রধানমন্ত্রীও তার ছাত্র, তাকে রাষ্ট্রীয় প্রোটোকলে একজন ইউনো বা এডিসির পদমর্যাদা দিয়ে একটি দূতাবাসে তাকে নিয়োগ দেওয়া হলো। এর কারণ হলো তিনি মুক্তিযুদ্ধের পক্ষে শুধু আওয়ামী লীগের সাপোর্টার, এই জন্য তাকে প্রমোট করা হলো। কিন্তু ইনুর জামানাতে আমরা দেখলাম লেদু গেদু ধলা কালার, মানে যাকে তার পছন্দ হয়েছে ডাইরেক্ট সচিব, ইউনো না, ওসি না, ডিসি না, ডাইরেক্ট সচিব, সিনিয়র সচিব, মানে একেবারে ক্যাবিনেট সচিবদের পদমর্যাদায় সচিব, এই হিসাবে তাদেরকে বিভিন্ন জায়গাতে পদায়ন করেছেন। ফলে কি হলো, অনেক জায়গাতে দেখা গেল যে রাষ্ট্রদূত এডিশনাল সেক্রেটারি, যিনি মন্ত্রণালয়ের এডিশনাল পদমর্যাদা নিয়ে ধরুন লন্ডন দূতাবাসে বা মালয়েশিয়ার দূতাবাসে অথবা দিল্লি হাই কমিশনে কাজ করছেন, বা অনেক ক্ষেত্রে বড়জোর সচিব পদমর্যাদা আছে। একমাত্র মিজানুল কায়েসকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। আদার দেন আমাদের যে রাষ্ট্রদূত, অনেক ছোট ছোট দেশের রাষ্ট্রদূত, এরা ডিপ্টি সেক্রেটারি থাকেন, তারপরে জয়েন্ট সেক্রেটারি থাকেন, বড়জোর এডিশনাল সেক্রেটারি। তো যেখানে এডিশনাল সেক্রেটারি রাষ্ট্রদূত, সেখানে আপনি একজনকে সচিব পদমর্যাদায় আপনি প্রেস সেক্রেটারি বানিয়ে দিলেন বা প্রেস মিনিস্টার বানিয়ে দিলেন, যে পদে অতীতকালে মমতাজউদ্দিন আহমেদের মতো মানুষ ছিলেন আওয়ামী লীগ জামানাতে, বা বিএনপি জামানাতে হয়তো এরকম কেউ ছিলেন। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কলঙ্কজনক অধ্যায়, মানে সিভিল সার্ভিসটিকে তারা মনে করেছে এটা একটা ছেলের হাতের মোয়া। যে সমস্ত ছেলেরা একটা বিশেষ পরীক্ষায় প্রিলিমিনারিতে পাশ করতে যাবে, এই জন্য তাদের কোনো কোটা চলবে না, মেধা অনুযায়ী তারা পরীক্ষা দেবে, এই দাবিতে যাদের আন্দোলন করেছে তাদেরকে আপনি মিনিস্টার বানিয়ে দিলেন। কোনো সচিব কিছু দরকার নেই, ডাইরেক্ট মিনিস্টার। তাদের কাউকে কাউকে সচিব বানিয়ে দিলেন, কাউকে কাউকে সিনিয়র সচিব বানিয়ে দিলেন। মানে লঙ্কা কাণ্ড কাকে বলে, গাঁজাখড়ির গল্প আর কাকে বলে। তামিল সিনেমাতেও এই ধরনের ঘটনা ঘটে, যেটা ইউনূস সাহেবের জমানাতে ঘটেছে। এর সাত জমানাতে তো প্রশ্নই আসে না। শেখ হাসিনা বেগম, মানে সব জায়গায় ধারাবাহিকতা ছিল। সিভিল সার্ভিসের একটা সিক্রেসি রাখা হতো, গোপনীয়তা রাখা হতো, এটা একটা পবিত্রতা রক্ষা করা হতো, এটা একটা অ্যারিস্ট্রিকেসি রাখা হতো, যে যেন তেন লোক, মানে আমাদের তো বাংলাদেশে কি হলো, কৃষকের ছেলে গরিবের ছেলে এদেরকে সিভিল সার্ভিসে ঢোকার অনুমতি দেওয়া হতো। পাকিস্তানে এবং ব্রিটিশে, মানে আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিসে জমিদার নন্দ না হলে, ভালো বংশ না হলে, রক্ত না হলে এদেরকে পরীক্ষা দিতে দেওয়া হতো না। সেখানে আপনি বঙ্কিমচন্দ্রের মতো মানুষ সিএসপি হতে পারে না, সুভাষচন্দ্র বোসকে সিএসপি হতে হয়েছে। তারপরে সেখানে রবীন্দ্রনাথের ঠাকুর পরিবার থেকে সিএসপি হয়েছে। এরকম ছিল, মানে সিএসপি না, মানে যাকে বলা হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আইসিএস হয়েছে। ইভেন আইএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস যেটা হয়েছে, সেখানেও এরকম রায় বাহাদুর, খান বাহাদুর, জমিদার ভালো, যাদের রক্ত ভালো, ছোটখাটো বিষয় নিয়ে তারা কখনো ঘুষ খাবে না। এখন বিসিএস পাশ করে এমন জায়গাতে বাংলাদেশে অবস্থা হয়ে গেছে, ইটের ভাটা থেকে তাকে পয়সা খেতে হবে। তাকে ওই ড্রয়ার খুলে রেখে প্রত্যেকটা, এই যে জমির যে এসিল্যান্ড হিসেবে জমির যে পর্চা, এই পর্চা, মানে একটা পর্চা তুলতে যে টাকা লাগে, এটার তাকে কমিশন লাগবে। এটার কোনো নারী নাই, পুরুষ নাই, এবং এখানে গিয়ে দেখবেন একটা ভালো বংশের ছেলে এখানে যাচ্ছে না। আর যারা পাল্লা দিয়ে এই অপকর্মগুলো করছে, তারা খুবই, যাকে বলে দীনহীন অভাবী পরিবার, এবং এই বংশের মধ্যে তাদের মানে ট্র্যাক রেকর্ডে খারাপ জিনিস বেশি। তো তারপরেও দেখা যাচ্ছে যে এদের মধ্যে অনেক, এই যে গত কয়েক বছর যাবত দেখছি যে একজন টিউনো, তাকে কেন ছাড় বলা হলো না, মহিলাকে ছাড় বলতে হবে, পুরুষকে বলতে হবে, তাদেরকে ভাই বললে, আপা বললে তাদের মাথা খারাপ হয়ে যায়। এই যে হীনমন্যতা, এই হীনমন্যতা এরশাদ জামানাতে ছিল না। মানে 80-র দশক পর্যন্ত যারা বিসিএস কর্মকর্তা হতে, তাদের সবার মধ্যে সেই কোয়ালিটি ছিল। কিন্তু 91 সালের পর থেকে যে বিসিএস গুলো হয়েছে, ধীরে ধীরে সেটা অবনতি হতে হতে এখন এমন একটা পর্যায়ে চলে আসছেন যে হাকিমপুরি জর্দা, মানে হাকিমপুরি জর্দা দিয়ে পান খাওয়া, গুয়া খাওয়া, মানে পচা সুপারি দীর্ঘদিন গজানো হয় যেন দুর্গন্ধ আসে। তো গ্রামের মহিলারা এই গুয়া বলে এগুলোকে, এই ভিজা সুপারি, মজা সুপারি, এগুলো দিয়ে পান খায়। তো ওইরকম যে যারা এই ধরনের গুয়া খায়, পান খায়, এদের যে রুচি, এখন এই সরকারি কর্মকর্তাদের
একটা অংশের এরকম রুচি চলে আসছে। সেই রুচিকে একটা জায়গাতে নিয়ে যেতে পারে রাজনৈতিক নেতৃত্ব, পলিটিক্যাল লিডারশিপ, ডিসিশন মেকিং। আমরা আবার সেই সিভিল সার্ভিসের স্বর্ণযুগে চলে যেতে পারি, যখন এই সিভিল সার্ভিসটা চায়নাতে প্রথম শুরু হয়েছিল। আজকে যে মিলিটারি কমিশন, সেই মিলিটারি কমিশনটা পৃথিবীর প্রথম মিলিটারি কমিশন, যেটা অটোমান সম্রাটরা করেছিলেন তাদের জেনেসারি বাহির মাধ্যমে। আমরা সেই জায়গাতে ফিরে যেতে পারি। কিন্তু এখন আমরা যেখানে আছি তার উপরে ইউনূস সরকারের যে রাজনৈতিক সিদ্ধান্ত, মানে ওই যেই গোয়া খাওয়া পরিবার, গোয়া খাওয়া ফ্যামিলি থেকে যে অফিসারগুলো আসছে, তারা প্রথমে চিন্তা করে এই ঘুষ নিয়ে ঢাকা জেলা গ্রামেতে বাড়ি করা, বাড়ির নাম সেক্রেটারি বাড়ি, বাড়ির নাম জজ বাড়ি, বাড়ির নাম সাহেব বাড়ি, এরকম বিভিন্ন নাম দেয়। এরপরে শহরে একটা অ্যাপার্টমেন্ট কেনা, এরপরে চুরি চামারি করে মরে যাওয়া। এর বাইরে এদের কোনো চিন্তা চেতনা নাই। ঠিক সেই জায়গাটিতে আবার নতুন করে কুঠারাঘাত করে তাদেরকে মানে গোয়া থেকে আরো বাজে জিনিস অভ্যস্ত করে ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে। এর কারণ হলো যে মানুষগুলো ক্লার্ক হতে পারতো না, যে মানুষগুলো ইউডিসি আপার ডিভিশনাল ক্লার্ক বা এলডিসি লোয়ার ডিভিশনাল ক্লার্ক, একটা সময় যারা ওই শর্ট হ্যান্ড লিখতেন আর যারা টাইপ করতেন, এদের মধ্যে দুটো গ্রেড ছিল, নিম্নমান কারণিক আর উচ্চমান সহকারী, উচ্চমান কেরানি। তো এই কেরানি হওয়ার যাদের যোগ্যতা ছিল না, এমন সব মানুষকে একেবারে সরাসরি সচিব বানিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা এই জমানাতেও চলছে। মানে তারেক রহমান সাহেবের জমানাতেও এই জিনিসগুলো চলছে, এবং অবাক করার ব্যাপার হলো ইউনূস জমানার চেয়ে খারাপ ভাবে চলছে। ইউনূস সাহেব যাদেরকে ধরেন নিয়োগ দিয়েছিলেন তাদের যে খারাপ মান ছিল, তার চাইতেও বর্তমানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে লোকজন আরো খারাপ বলছে। এই গেল একটা। অর্থাৎ আপনার রাজনৈতিক অভিজ্ঞতা প্রশাসক দিলেন, বিভিন্ন জায়গায় এই ধরনের অলংকারিক যে পদগুলো এগুলো কলঙ্কিত করে দিলেন, আর সবশেষ হলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন মহিলা নিয়োগ দেওয়া হয়েছে। এরা বিগত যৌবরা, এদের যখন যৌবন ছিল, এদের সেই যৌবনকে তারা ভালো কাজে ব্যবহার করেছে, কোনো শয়তানই সাক্ষী দিতে পারবে না। পুরো আমরা যেটাকে চামড়া ব্যবসা বলি, আমরা যেটাকে যা কিছু বলি, এইরকম মানে যৌবনকাল যারা বিভিন্ন মন্দ কাজে ব্যবহার করেছেন, এবং সেই মন্দ কাজে ব্যবহার করে আবার তারা সেই রাজনীতির হাতিয়ার রূপে, হানি ট্র্যাপের যাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট রূপে, তারা বিভিন্ন রাজনৈতিক নেতার প্রমোদ বালিকা রূপে, অঙ্গলেহনকারী রূপে তারা যে প্রতিষ্ঠিত পেয়েছে, এরকম বদনাম যাদের আছে, বহু মানুষের বদনাম আছে। এই বদনামের মেয়েগুলো আওয়ামী লীগ জমানাতে যাদের এই বদনাম ছিল তাদেরকে যেভাবে বসানো যায়নি, তারা শুধুমাত্র নেতার সাথে ঘুরেছে, ব্যবসা বাণিজ্য করেছে, বড় জোর অন্য কোনো জায়গাতে গেছে। কিন্তু রাষ্ট্রের এক্সিকিউটিভ পদগুলোতে এখন এইরকম বিগত যৌবনাদের যাকে বলা হয় উন্মাদনা শুরু হয়ে গেছে। এতে করে হয় কি চারিদিকে শুধু সিসি, যোগ্যতা অযোগ্যতা, চেহারা, মানে এগুলো কোনো ব্যাপারই আসছে না। এই সমস্ত জিনিসগুলো কি আল্লাহর গজব ডেকে নিয়ে আসে। আপনি যখন মানে যে কোনো সমাজের সর্বজন স্বীকৃত একজন মন্দ পুরুষ বা নারী, সর্বজন স্বীকৃত একটা মন্দ পশু, আপনি সেটাকে নিয়ে নাচানাচি করবেন, সবার সামনে বসিয়ে দেবেন। আপনি সিংহাসনে বসেন, পাশে একটা শুয়োর বসায় দিচ্ছেন সেই অ্যানিম্যাল ফার্মের, এবং তার ডেজিগনেশন দিয়ে দিলেন, যে কোনো একটা বলেন যে এটার ডেজিগনেশন হলো সচিব। জাস্ট অ্যানিম্যাল ফার্মে একটা মেজর আছে না, শুয়োর মেজর, ওইরকম আপনি দিয়ে দিলেন। এটা নাটক সিনেমায় সম্ভব, রাষ্ট্র পরিচালনা সম্ভব। রাষ্ট্র পরিচালনা এই ধরনের পাগলামি ইয়াজিদ ইবনে মুয়াবিয়া করেছিল। তার সিংহাসনের পাশে সেটা বানরকে আশ্রয় দিয়েছিল। তার দেখা দেখি তার অন্যান্য যারা শাসক তারাও কিন্তু এইভাবে বানর পুষতেন। ফলে কি হতো, সেই সাম্রাজ্য ধ্বংস হয়েছে, সম্রাট ধ্বংস হয়েছে, খলিফা ধ্বংস হয়েছে, এবং পৃথিবীতে এই পম্পেই নগরীর মতো যখন এখানে এই ধরনের যাকে বলা হয় সেক্সুয়াল ভায়োলেন্স, আপনি আপনার প্রমোদ সঙ্গীকে আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিতে চাইবেন, আপনি জনগণের মাথার উপর চাপিয়ে দিবেন, সেটা আপনার পদ বালক হোক, মানে আপনি যদি সমকামী হন। আলাউদ্দিন খিলজির এরকম একজন সমকামী ছিল, জহিরুদ্দিন বাবরেরও ছিল, কিন্তু তাদেরকে আলাউদ্দিন খিলজি পদ দিয়েছেন। যে মালিক কাফুর বলা হয়, মালিক কাফুর হিজড়া ছিলেন এবং তার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল।
সত্যমিতে আল্লাহ জানেন, দুজনই মারা গেছেন, কিন্তু ইতিহাস সাক্ষী এই কথাগুলো বলছে। এবং এটা নিয়ে দেখেন যে বিখ্যাত পদ্মাবতী একটা সিনেমা তৈরি হয়েছে। তো ইতিহাসে যখন এইরকম ঘটনাগুলো ঘটে, আপনার প্রমোর সঙ্গী বা সঙ্গিনী, আপনি এখন তাকে এনে ক্ষমতায় বসাবেন, তাকে একটা সিংহাসন আপনাকে দিতে হবে, আপনার পাশে সবসময় রাখতে হবে। এই জিনিসগুলো যখন কোনো একটা জায়গাতে ঘটে, তখন সেখানে আল্লাহর গজব, খোদাই গজব অনিবার্য হয়ে পড়ে। রাষ্ট্র ক্ষমতা একটা পবিত্র জিনিস, পবিত্র আমানত। আমরা কোনো মানুষই ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়। আমাদের সবার জীবনে অসংখ্য ভুল ভ্রান্তি রয়েছে। স্বয়ং আল্লাহ এই জিনিসগুলো গোপন করেছেন, গোপন রেখেছেন, গোপন রাখতে বলেছেন। আমাদের পেটের মধ্যে যে সমস্ত আবর্জনা রয়েছে আল্লাহ গোপন রেখেছেন। আমরা সেই আবর্জনা রেখে এমন সুন্দরভাবে পেটটাকে আল্লাহ ঢেকে দিয়েছেন। আপনার প্রিয় সন্তান, শিশু, আপনি সেই পেটে চুমো দিচ্ছেন, অথচ পেট ভরা হয় না। আল্লাহ ওখানে গোপন রেখেছেন। কাজে আপনার কিছু কিছু বিষয় বা অনেকের অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো একান্ত ড্রয়িং রুমে, ব্যক্তিগত জীবনে, বা যেই জিনিস বাইজি খানাতে সুন্দর মানায়, যে জিনিস 5 স্টারে হোটেলের কোনো বালাখানাতে মানায়, সেখানে আপনি তাকে এনে জনগণের উপর বসিয়ে দিবেন। এই জিনিসগুলো হয় না, যত ক্ষমতা থাকুক না কেন। কিন্তু শুরুটা যদি আপনার এখানে যে কোনো ওসিলাতে, যে কোনোভাবে একটা দুর্নাম বদনামের সঙ্গে থাকে, ক্যারেক্টার সে খারাপ জায়গাতে থাকে, সঙ্গে সঙ্গে ওটা এতটা দুর্গন্ধটা ছড়াতে থাকে যে ওখান থেকে বরকত উঠে যায়। আল্লাহ বর্তমান সরকারকে হেদায়েত দান করুন এবং তাদের জীবনে যেন এরকম গজবী কর্মকাণ্ড না ঘটে। এই জন্য মহান আল্লাহর সাহায্য চাই, পানা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।